মিউচুয়াল ফান্ড সবকিছুই মার্কেট রিস্কের অধীন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই রিস্কগুলো আসলে কি কি? আমরা যেখানে টাকা ইনভেস্ট করছি সেখানে ঠিক কী ধরনের ঝুঁকি আছে? আমাদের প্রিন্সিপাল কি নিরাপদ? আর কি রিটার্ন পাবো? আমরা কতটা ঝুঁকি মিলে কতটা রিটার্ন পেতে পারি? ঝুঁকি যত বেশি, রিটার্নও তত বেশি। ঝুঁকি যত কম, রিটার্নও তত কম। এসব আসলে কি? ঝুঁকি কিভাবে আমাদের রিটার্নকে প্রভাবিত করে? আগের মূলধনের ক্ষতি কি হতে পারে? নেশন সিরিজের চ্যাপ্টার 10 এই বিষয়টাই নিয়ে আলোচনা করে। হাই গাইস, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রি শালা বাই সেন্ট্রিসিটিতে, আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন নেশন সিরিজ 5-এর হে পাসকচিওর ভিডিওগুলো। আমরা এখন পর্যন্ত 9টি চ্যাপ্টার কভার করে ফেলেছি। এটি হচ্ছে নেশন সিরিজ 5 হে মিউচুয়াল ফান্ডস পরীক্ষার 10 নম্বর চ্যাপ্টার, রিস্ক অ্যান্ড রিটার্ন। আজ আমরা ঝুঁকি নিয়ে কথা বলবো। কোন মিউচুয়াল ফান্ডে কতটা ঝুঁকি আছে, কোন কোন মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঝুঁকি রয়েছে। ইকুইটি যেমন একটি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, সেখানে কতটা ঝুঁকি আছে, ডেট ফান্ডে কী ধরনের ঝুঁকি রয়েছে, গোল্ডে বিনিয়োগ করলে কী ধরনের ঝুঁকি থাকে এবং যে ইনফ্রাস্ট্রাকচার ফান্ডগুলো আছে সেখানে বিনিয়োগ করলে কী ঝুঁকি থাকে এবং রিটার্নের সম্ভাবনা কী, কোনো ক্যাপিটাল লসও কি আমাদের হতে পারে। এই সব কিছু আমরা এই অধ্যায়ে বুঝব। এই অধ্যায়ে আমরা পড়ব সাধারণ এবং নির্দিষ্ট ঝুঁকির কারণ, মিউচুয়াল ফান্ডকে প্রভাবিত করা কারণসমূহ, বিভিন্ন স্কিমের পারফরম্যান্স, স্কিমের ঝুঁকি ও রিটার্নের চালকসমূহ এবং রিটার্ন পরিমাপের উপায়। আমরা দেখব কোন উপায় আছে যার মাধ্যমে আমরা রিটার্ন হিসাব করি। রিটার্ন উপস্থাপনা সংক্রান্ত সেবি নিয়মাবলী। কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডের রিটার্ন উপস্থাপন করব সেই পদ্ধতি। ঝুঁকি এবং ফান্ডে বিনিয়োগকারীদের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ঝুঁকি পরিমাপের পদ্ধতি আমরা দেখব এবং ক্রেডিট ঝুঁকি সংক্রান্ত কিছু বিধানও আলোচনা করব। আজ এই সব লার্নিং অবজেক্টিভ আমরা এই ভিডিওতে কভার করব। দেখুন, ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বা বলা যায় দুই ধরনের ঝুঁকি থাকে। একটি হচ্ছে সাধারণ ঝুঁকি, যা প্রতিটি মিউচুয়াল ফান্ড স্কিমের ক্ষেত্রে প্রযোজ্য, এবং আরেকটি হচ্ছে স্কিম নির্দিষ্ট ঝুঁকি, যা শুধুমাত্র নির্দিষ্ট স্কিমের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ইকুইটি নির্দিষ্ট ঝুঁকি, যা ইকুইটি স্কিমগুলোর ক্ষেত্রে থাকে। আবার ডেট স্কিমে যে ঝুঁকি থাকে সেটাকে ডেট স্কিমের জন্য নির্দিষ্ট ঝুঁকি বলা হবে। তাহলে এই দুই ধরনের ঝুঁকি থাকে। একটি হচ্ছে সাধারণ ঝুঁকি, যা সব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, এবং আরেকটি হচ্ছে স্কিম নির্দিষ্ট ঝুঁকি। এই ঝুঁকি সংক্রান্ত তথ্য এসআইডিতে পাওয়া যায়। আমরা স্কিম ইনফরমেশন ডকুমেন্ট নিয়ে আমাদের ভিডিওতে ইতিমধ্যেই আলোচনা করেছি। যখন অফার ডকুমেন্টস অর্থাৎ চ্যাপ্টার 5-এ আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি কোন অফার ডকুমেন্ট থাকে। তাহলে আপনি যদি জানতে চান এসআইডি কি, অর্থাৎ স্কিম ইনফরমেশন ডকুমেন্ট, তাহলে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। আবার টপিকে ফিরে আসি। এই যে ঝুঁকিগুলো আছে সব কিছু এসআইডিতে কভার করা হবে। স্কিম ইনফরমেশন ডকুমেন্টের অংশ হবে এগুলো। এসআইডি দুই ধরনের বিষয় কভার করবে: স্ট্যান্ডার্ড রিস্ক ফ্যাক্টর এবং স্কিম স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর উভয় সেটে উপস্থিত থাকবে। এখন কিছু সাধারণ রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলি। কোন ঝুঁকি আছে যেগুলো সব স্কিমের ক্ষেত্রে প্রযোজ্য, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। সবচেয়ে আগে আসে লিকুইডিটি রিস্ক। লিকুইডিটির মানে হচ্ছে আপনি কত সহজে আপনার বিনিয়োগকে নগদে রূপান্তর করতে পারেন। আপনি যেটা বিনিয়োগ করেছেন সেটা কতটা সহজে ক্যাশে রূপান্তর করা যায়, বা যখন আপনি রিডেম্পশন করেন বা বিক্রি করেন তখন কত দ্রুত ও সহজে আপনি টাকা ফেরত পেতে পারেন। এখন মিউচুয়াল ফান্ডের প্রসঙ্গে বলি। লিকুইডিটি রিস্ক কী? সাধারণত মিউচুয়াল ফান্ড স্কিমগুলো ট্রেডিং ভলিউম, সেটেলমেন্ট পিরিয়ড এবং ট্রান্সফার প্রক্রিয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। যদিও বিনিয়োগকারী সাধারণত খুবই লিকুইড সিকিউরিটিসকেই তার পোর্টফোলিওতে রাখে, তবুও কিছু ক্ষেত্রে এমন হতে পারে যেখানে চাহিদা ও যোগান নেই, এবং তখন লিকুইডিটিতে সমস্যা দেখা দিতে পারে। কোনো কোম্পানি নির্দিষ্ট কারণ এসেছে বা কোনো বাজার নির্দিষ্ট কারণ এসেছে, তখন সেই নির্দিষ্ট সিকিউরিটির দাম, চাহিদা ও যোগানে প্রভাব পড়ে। অথবা আপনি যদি বিক্রি করতে চান তখন ক্রেতা নেই। এখন যদি কিনতে চাও তাহলে কোনো বিক্রেতা নেই। তাই মাঝে মাঝে মিউচুয়াল ফান্ডে লিকুইডিটি সমস্যা দেখা দিতে পারে। লিকুইডিটি সাধারণত এটি একটি সাধারণ ঝুঁকি, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমাদের ইউনিভার্স এত বড়, এত লিকুইড যে দেখা গেছে এই সমস্যা খুব কমই আসে। কিন্তু এটা বলার পর আমাদের জানা উচিত যে লিকুইডিটি কী এবং লিকুইডিটি রিস্ক কী, আর কোন ফ্যাক্টরগুলো লিকুইডিটিকে প্রভাবিত করে। ট্রেডিং ভলিউম, সেটেলমেন্ট পিরিয়ড এবং ট্রান্সফার প্রক্রিয়া। তাই এই তিনটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে লিকুইডিটির ক্ষেত্রে যতটুকু কথা বলা হয়েছে। দ্বিতীয় সাধারণ ঝুঁকির ফ্যাক্টর হল সুদের হার সংক্রান্ত ঝুঁকি। যখনই অর্থনীতিতে সুদের হারে কোনো পরিবর্তন হয়
আরবিআই সুদের হার বাড়ায় বা কমায়, অর্থাৎ সুদের হারে যে কোনো বৃদ্ধি বা হ্রাস হলে তার সরাসরি প্রভাব আমাদের পোর্টফোলিওর ওপর পড়ে। যদি ডেট ইনভেস্টমেন্ট থাকে, ডেট স্কিম থাকে, ফিক্সড ইনকাম থাকে তাহলে বেশি প্রভাব পড়বে। তবে ইকুইটি স্কিমগুলোর ওপরও সুদের হার বাড়াত্মা প্রভাব ফেলে। কিভাবে? চলুন বুঝে নিই। যখন ডেটের কথা বলা হয় তখন বলা হয় অর্থনীতিতে সুদের হার ও বন্ডের দামের মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে। যখন সুদের হার বাড়ে তখন বন্ডের দাম পড়ে যায়, এবং যখন সুদের হার কমে তখন আপনার যে বিদ্যমান বন্ড আছে তার মূল্য বেড়ে যায়। কারণ নতুন বন্ডগুলোতে সুদের হার কম পাওয়া যাচ্ছে, তাই আপনি যে বন্ড ধরে রেখেছেন তার মূল্য বেড়ে যায়। কারণ কেউ যদি আপনার কাছ থেকে সেই বন্ড কিনতে আসে তাহলে স্বাভাবিকভাবেই তার দাম বেড়ে যাবে। আপনার সেই বন্ডটি প্রিমিয়ামে ট্রেড করতে শুরু করবে, কারণ আপনার বন্ডটি বাজারে সুদের হারের চেয়ে বেশি সুদ দিচ্ছে। তাই আপনি যদি সেটি বিক্রি করেন তাহলে 100 টাকার বন্ড 105, 106, 107 টাকায় যেতে পারে। এটাকেই বলে প্রিমিয়াম। তাহলে যখন সুদের হার কমবে তখন আপনার বন্ডের মূল্য বাড়বে, এবং উল্টোটাও সত্যি। যখন সুদের হার বাড়বে তখন আপনার বন্ডের মূল্য কমে যাবে, কারণ আপনার বন্ড হয়তো 6% দিচ্ছে। উদাহরণস্বরূপ, বাজারে সুদের হার বেড়ে গেছে 7% হারে, নতুন বন্ড এখন 7%ই পাওয়া যাচ্ছে। তাই সবাই নতুন বন্ডের দিকেই যাবে। আপনাকে সেটা বিক্রি করতে হবে নতুন বন্ড আছে বলে, তাহলে আপনাকে সেটা ডিসকাউন্টে ছাড়তে হবে। যেমন ধরুন 100 টাকার ফেস ভ্যালু হলে হতে পারে আপনাকে সেটা 95, 94, 96 টাকায় ছাড়তে হবে। এই কারণেই সুদের হারের ওঠানামা বেশিরভাগ ডেট স্কিমে বেশি প্রভাব ফেলে। যখন ইকুইটিগুলো এবং সংশ্লিষ্টরা সুদের হার বাড়ে তখন কোথাও না কোথাও ইকুইটি মার্কেটও সেটা পছন্দ করে না। দেখা যায় স্বল্পমেয়াদে মার্কেট অনেকটাই অস্থির হয়ে পড়ে। যখন আরবিআই সুদের হার বাড়িয়ে দেয় বা যখন মার্কেটে সুদের হার বাড়ার পরিস্থিতি দেখা যায়, মার্কেটে যদি ক্রমাগত সুদের হার বাড়তে থাকে তাহলে ইকুইটি মার্কেট সেটা পছন্দ করে না। সুদের হার বাড়ার ফলে বিশেষ করে নতুন এমএসএমই সেক্টর বা যেসব ব্যবসা আছে তাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কিছু ঋণের প্রয়োজন হয়। যে নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য নতুন ঋণগুলো আরও ব্যয়বহুল হয়ে যায়। কারণ সুদের হার বেড়ে গেছে তাই তাদের ইএমআইও বেড়ে যাবে। তাই যখন ঋণ ব্যয়বহুল হয়ে যায় তখন নতুন যারা প্লেয়ার মার্কেটে এন্ট্রি করতে চায় বা বর্তমান যারা প্লেয়ার আছেন যাদের ঋণ নিতে হবে তারাও কোথাও না কোথাও তাদের প্রোগ্রামগুলো পিছিয়ে দেন। এই কারণে কোম্পানির লাভজনকতাও কমে যায় এবং এর সরাসরি প্রভাব জিডিপিতেও পড়ে। কারণ যত বেশি ব্যবসা শুরু হবে তত বেশি সাধারণ পণ্য ও পরিষেবা উৎপাদিত হবে এবং তত বেশি আমাদের অর্থনীতি এগিয়ে যাবে। কিন্তু যদি কোনো অর্থনীতিতে সুদের হার বাড়ছে বা ধারাবাহিকভাবে বাড়ছে তাহলে সেটা কোথাও না কোথাও বর্তমান কোম্পানিগুলোর লাভজনকতার ওপরও প্রভাব ফেলে এবং নতুন কোম্পানি চালু হওয়া বা নতুন কোম্পানি আসার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। তাই দেখা গেছে যে সুদের হার একটি খুব বড় ফ্যাক্টর। বিশেষ করে ডেট সংক্রান্ত ইনভেস্টমেন্টে এর প্রভাব কিছুটা বেশি পড়ে, কিন্তু ইকুইটিতেও এটা প্রভাব ফেলে, বিশেষ করে রিইনভেস্টমেন্ট রিস্কের মাধ্যমে। দেখুন, যখন আমরা কোনো অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করি তখন আমাদের কিছু ক্যাশ ফ্লো আসতে পারে। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো ডেট স্কিমে ইনভেস্ট করি, অর্থাৎ আমরা কোনো বন্ড কিনেছি, এখন বন্ডে আমাদের কাছে একের পর এক ক্যাশ ফ্লো আসে। একটা ফিক্সড কুপন আমরা পাই। উদাহরণস্বরূপ, ধরুন একটা বন্ড আছে 1 লক্ষ টাকার বন্ড। যদি সেটা আমাদের 10% ইন্টারেস্ট দেয় এবং কোয়ার্টারলি পেমেন্ট হয় তাহলে আমরা প্রতি কোয়ার্টারে 2.5% পাচ্ছি। তাহলে এখন আমাদের যে 2.5% অর্থাৎ 2,500 টাকা প্রতি কোয়ার্টারে আসছে, সেটা হতে পারে আমরা আবার সেই 10% হারে ইনভেস্ট করতে পারবো না। হতে পারে মার্কেটে ইন্টারেস্ট রেট কমে যায়। তাই একে বলে রিইনভেস্টমেন্ট রিস্ক। আপনার সিকিউরিটিকে আগের মতো একই ইয়েল বাটুমতে আবার ইনভেস্ট করতে না পারার অক্ষমতা। তাই একে বলে রিইনভেস্টমেন্ট রিস্ক। যদিও এর খুব বেশি প্রভাব নেই, তবে হ্যাঁ, রাজনৈতিকভাবে দেখলে এর প্রভাব পড়ে। রাজনৈতিক ঝুঁকি একটি খুব বড় ফ্যাক্টর। আবারও, ঝুঁকি মানে ঝুঁকির চিন্তা। দেখুন, রাজনৈতিক মানে মার্কেট চায় একটি স্থিতিশীল সরকার। যে কোনো অর্থনীতিতে যদি একটি স্থিতিশীল সরকার থাকে তাহলে মার্কেট সেটাকে পছন্দ করে। স্থিতিশীল সরকারের সব প্রকল্পই স্থিতিশীল থাকবে, আর যদি প্রতি 5 বছরেই সরকার বদলায় সেটাও ইকুইটি মার্কেট বা বাজারের পছন্দ নয়, কারণ তখন চলমান প্রকল্পগুলো থেমে যায়। নতুন যে সরকার আসছে তারা তাদের নতুন প্রকল্প নিয়ে আসে, তাই ইকুইটি মার্কেট খুব সংবেদনশীল। রাজনৈতিক পরিবর্তন নিয়ে যে কোনো রাজনৈতিক পরিবর্তন হলে আর সেটা বড় রাজ্যগুলোর ওপরও নির্ভর করে। কোনো বড় রাজ্য যদি সেই রাজ্যে নির্বাচন হয় সেটাকেও বাজার খুব মনোযোগ দিয়ে দেখে। ইকুইটি মার্কেট যদি বাজার মনে করে যে এই রাজনৈতিক পরিবর্তন হওয়া উচিত এবং সেটা না হয়, অথবা এই রাজনৈতিক পরিবর্তন না হওয়া উচিত এবং সেটা হয়ে যায়,
তাহলে সেটা বাজারকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। স্বল্পমেয়াদে এর প্রভাব পড়তে পারে, কিন্তু দেখা গেছে দীর্ঘমেয়াদে যদি আপনার জিডিপি ভালোভাবে বাড়ছে, আপনার অর্থনীতি ভালো চলছে, আপনার কোম্পানিগুলোর আয় ভালো হচ্ছে, তাহলে ততটা প্রভাব পড়ে না। কিন্তু স্বল্পমেয়াদে দেখলে রাজনৈতিক কারণগুলো আপনার রিটার্নে প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেছে, অর্থনীতিতে মন্থরতা আসা, অর্থনীতির ফিজিক্যাল ঘাটতি বেড়ে যাওয়া, এসবই অর্থনীতিকে কিছুটা ধীর করে দেয়। জিডিপি প্রবৃদ্ধির হারে থেমে যাওয়া দেখা যায়, জিডিপি তখন কম গতিতে বাড়ে। তাই অনেক কিছু আছে যা অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এসবকেই অর্থনৈতিক ঝুঁকি বলা হয়। পরবর্তীটি হল বৈদেশিক মুদ্রা ঝুঁকি। হতে পারে আপনার করা বিনিয়োগ বা আমাদের মিউচুয়াল ফান্ড স্কিমগুলো আইএনআরে মনোনীত বা আইএনআরে তার মূল্যায়ন করা হয়েছে। তাই যারা বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী, যারা ভারতে বিনিয়োগ করেন, তারা মিউচুয়াল ফান্ড পান, ইউনিট পান। ভারতীয়রা যেমন রুপিতে ইউনিট পান, তেমনি তারা পান। এবং হতে পারে মুদ্রার ওঠানামা, চাহিদা ও যোগানের কারণে বাস্তবে তাদের নিজেদের মুদ্রায় সেই ইউনিটের মূল্য ঠিক ততটা নাও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। তাই একভাবে বলতে গেলে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য ভারতে বিনিয়োগ করার ক্ষেত্রে এটা একটা ঝুঁকি। কারণ ভারতীয় মিউচুয়াল ফান্ড স্কিমগুলো সবই রুপিতে ডোমিনেটেড, এবং যদি তাদের মুদ্রা রুপির তুলনায় অবমূল্যায়িত হয়ে যায়, তাহলে রিডেম্পশনের সময় ধরুন তারা 100 রুপিয়া রিডেম্পশন করেছে আর তাদের মুদ্রা 2% অবমূল্যায়িত হয়েছে, তাহলে হতে পারে তারা 98 রুপিয়াই পাবে। এখানে রিটার্ন হয়েছে, কিন্তু মুদ্রার ভারসাম্যহীনতার কারণে তাদের রিটার্ন কমে গেছে। আরও বেশি হতে পারে, তাই একে বলে ফরেন কারেন্সি রিস্ক। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আপনার ইউনিটের লেনদেনের সাথে সম্পর্কিত ঝুঁকি। আজ আমরা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইউনিট কিনি। মিউচুয়াল ফান্ডের জন্য বিএসই স্টার এমএফ আছে এবং এনএসির এনএসই এমএফ আছে। দুটিতেই এটা ঝুঁকিমুক্ত নয়, অর্থাৎ এখানে ঝুঁকি আছে। কিন্তু কখনো কখনো যে কোনো প্ল্যাটফর্মে অর্ডার প্রসেসিং, সেটেলমেন্ট, ক্লিয়ারিং কোঅপারেশন বা ডেটা পাঠানোর সময় কোনো সমস্যা হতে পারে, তাই এখানে কিছু ঝুঁকি জড়িত আছে। তবে বেশিরভাগ লেনদেন খুবই স্মুথলি প্রসেস হয়। কিন্তু যদি কখনো কোনো ঝুঁকি আসে, তাহলে এটিকে সাধারণ ঝুঁকি ক্যাটেগরির মধ্যে রাখা হয়েছে এবং আমাদের এটা জানা উচিত। এবং মিউচুয়াল ফান্ডেরও এটার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোরও না, কারণ প্রসেসিংটা বিএসই এবং এনএসই করছে। তাই কখনো কখনো যদি লেনদেনে বিলম্ব হয়, তবে মিউচুয়াল ফান্ডগুলি এটি সম্পর্কে কিছুই করতে পারে না। আমি মিউচুয়াল ফান্ড কোম্পানির কথাই বলছি, তাই এটাও আবার এক ধরনের ঝুঁকি। এগুলোই ছিল সাধারণ ঝুঁকির বিষয়গুলো, যা সব স্কিমের ওপরই প্রযোজ্য। এখন আমরা স্কিম নির্দিষ্ট ঝুঁকির বিষয়ে কথা বলবো, যার মধ্যে প্রথমেই আসে ইকুইটি ও ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত ঝুঁকি। যেখানে ইকুইটিতে টাকা যায় বা ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টে টাকা যায়, তখন আমরা যখন ইকুইটিতে বিনিয়োগ করি, তখন আমাদের কি ঝুঁকি থাকে? কি আমাদের পোর্টফোলিও কি মাইনাসেও যেতে পারে? আমাদের মূলধন হারানোরও কি সম্ভাবনা আছে? বা আমরা কতটা ঝুঁকি নিলে কতটা রিটার্ন পাব? একদমই ঝুঁকি আছে। কিভাবে একজন মেজর হন? চলুন এগুলো সব বুঝে নিই। ইকুইটি ও ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টগুলো খুবই অস্থির এবং প্রতিদিনের মূল্য পরিবর্তনের প্রতি সংবেদনশীল। তাদের দামের ওঠানামা প্রতিদিনই হয়, চাহিদা যোগানের ওপর নির্ভর করে। যে কোনো ইকুইটি হোক, যে কোনো কোম্পানির হোক, বা যে কোনো মার্কেট পরিস্থিতি হোক। উদাহরণস্বরূপ আমি যদি বলি এসবিআই ব্যাংকের কথা, যদি এসবিআইতে আজ ভালো চাহিদা থাকে বা ভালো ফলাফল আসে, যা বাজার প্রত্যাশা করছিল, তাহলে স্টকটা হঠাৎ বেড়ে যাবে এবং বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পাবে। কিন্তু যদি কোয়ার্টারলি ফলাফল ভালো না আসে, তাহলে হতে পারে সেই স্টকটা নেমে যাবে বা কোম্পানির আয় ধারাবাহিকভাবে বাড়ছে না। কোনো কারণে কোম্পানির ক্ষতি হচ্ছে, সেটাও আপনার পোর্টফোলিওতে প্রভাব ফেলবে। তাই ফান্ড ম্যানেজাররা খুবই সতর্কভাবে যাচাই বাছাই করে আপনার জন্য পোর্টফোলিও নির্বাচন করেন। কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো ফান্ড ম্যানেজাররা তাদের দক্ষতা দিয়ে আপনার ঝুঁকি ডাইভার্সিফাই বা কমিয়ে দেন। কিছু ঝুঁকি আছে যেগুলো আমরা কমাতে পারি না, সেগুলো সামনে বাড়তেই থাকবে, তা কি হয়। কিন্তু ফর ইকুইটির ক্ষেত্রে, ইকুইটিতে এই ঝুঁকিটাই আছে যে এগুলো খুবই অস্থির। তাদের দাম সবসময় পরিবর্তিত হয় এবং সেটা অর্থনৈতিক অবস্থার ওপরও নির্ভর করে। আবার আমরা রাজনৈতিক পরিস্থিতির কথাও বলেছি। রাজনৈতিক পরিস্থিতির ওপরও এটা নির্ভর করবে, সুদের হারের ওপরও নির্ভর করবে। তাই অর্থনীতিতে যে কোনো কিছু ঘটলে প্রথম প্রভাব পড়ে ইকুইটি মার্কেটে। ভবিষ্যতে একবার সাবপ্রাইম সংকট হয়েছিল, আমাদের ইকুইটির ওপর তার প্রভাব পড়েছিল। তারপর ভবিষ্যতে যখন আমাদের ইকুইটি হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছিল, ভবিষ্যতে আবার সাবপ্রাইম সংকটের কারণে পড়ে গিয়েছিল।
আর যদি সাম্প্রতিক উদাহরণ হিসেবে কোভিডের কথা বলি, তাহলে ভবিষ্যতে কোভিড আসার সঙ্গে সঙ্গেই ইকুইটি মার্কেট ভেঙে পড়েছিল। প্রায় 35% পর্যন্ত 12,000-এর নিফটি নেমে 7,500-এ এসে গিয়েছিল, কিন্তু আবারও খুব ভালোভাবে ইউটার্ন নিয়েছিল, কারণ আমাদের ফান্ডামেন্টালস ভালো। তবে আবারও স্বল্পমেয়াদে ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টগুলো ঝুঁকিপূর্ণ এবং অস্থির হয়ে থাকে। এই কারণেই বলা হয়, যখন আপনি ইকুইটিতে বিনিয়োগ করেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী রাখুন। একটি অর্থনীতিকে একটি ব্যবসায়িক চক্র সম্পূর্ণ করতে দিন। মন্দা, পুনরুদ্ধার, অবনমন সবকিছু হওয়ার পর 8-10 বছরে ইকুইটি আপনাকে ভালো পারফরম্যান্স দেবে। দেখা গেছে, যদি কেউ 10 বছর ধরে ইকুইটিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে তার নেতিবাচক রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই যদি আপনি ইকুইটিতে বিনিয়োগ করেন, তাহলে দীর্ঘমেয়াদে বিনিয়োগে থাকুন, এবং এটি ছিল ইকুইটির ঝুঁকি, যা আমি আপনাকে ব্যাখ্যা করলাম। এবার কথা বলি শর্ট সেলিংয়ের সঙ্গে যুক্ত ঝুঁকি নিয়ে। তার আগে আমাদের এটা বুঝতে হবে, শর্ট সেলিং আসলে কি। দেখুন, যখন আপনি মার্কেটে ট্রেড করছেন, তখন আপনি একটি শেয়ার বিক্রি করতে পারেন বিনা কেনা অবস্থায়, অর্থাৎ আপনার কাছে সেই শেয়ার নেই। আপনি সেটা কেনেননি, কিন্তু তবুও আপনি তাতে শর্ট পজিশন নিতে পারেন, অর্থাৎ সেটি বিক্রি করতে পারেন। তাতে লাভ কি? তাতে বিনিয়োগকারীর লাভ হয় এইভাবে, ধরুন আপনি যখন সেই শেয়ার শর্ট করেছেন বা মাইনাস করেছেন, তখন যদি সেই শেয়ারের দাম কমে যায়, যতটা দাম কমবে ততটাই আপনার লাভ হবে। মার্কেটে দুইভাবে টাকা উপার্জন করা যায়। যদি আপনি বাই করেন, তাহলে উপরে বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন, যাকে আমরা লং বলি। আর যদি তুমি শর্ট করো, অর্থাৎ তুমি যে কোনো পজিশনে, যে কোনো স্টকে একটি শর্ট পজিশন তৈরি করো এবং তা বিক্রি করো, তাহলে স্টক যত বেশি পতন হবে, তোমার লাভ তত বেশি হবে। শুধু নিচে গিয়ে আপনাকে সেটি স্কোয়ার অফ করতে হবে। এখন এতে ঝুঁকি কি? রিস্কটা কি? শর্ট সেলিংয়ের ঝুঁকি হলো, আপনি কোনো নির্দিষ্ট সিকিউরিটি বা স্টক শর্ট করেছেন, মানে মাইনাস করেছেন, আর সেই স্টকের দাম যদি উপরে চলে যায়। যেমন আমরা যখন স্টক কিনি, তখন দাম পড়লে আমাদের ক্ষতি হতে শুরু হয় যখন স্টকের দাম আমাদের কেনা দামের নিচে যেতে শুরু করে। এখানে ব্যাপারটা উল্টো, যখন আমরা সেটা শর্ট করি, তখন সেই স্টক যত উপরে যাবে, আমাদের ক্ষতিও তত বাড়বে। তাহলে আজকে শর্ট সেলিং এবং শর্ট সেলিংয়ের সাথে যুক্ত ঝুঁকি, মিড এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোর সাথে যুক্ত ঝুঁকি, মিড এবং স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করার ঝুঁকি কী। তার আগে আমাদের এটা বুঝতে হবে যে মিড এবং স্মল ক্যাপ কোম্পানি আসলে কি, এবং আরও একটা ক্যাপ আছে যাকে আমরা লার্জ ক্যাপ বলি। তাহলে আমরা আগে এই তিনটাকে দেখি। কোনো ফাইন্যান্স বইতেই এই ক্যাপগুলোর সংজ্ঞা দেওয়া হয়নি, কারণ আমাদের লার্জ ক্যাপ হতে পারে আমেরিকার জন্য স্মল ক্যাপ, বা আমাদের স্মল ক্যাপ হতে পারে পাকিস্তানের জন্য লার্জ ক্যাপ। তাই এই স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপের সংজ্ঞা, এটি অর্থনীতি থেকে অর্থনীতিতে ভিন্ন, কিন্তু সেই 5 অনুযায়ী যেটা তারা আমাদের বলেছেন। আমাদের এক্সামে যে প্রশ্ন আসতে পারে, সেটার ভিত্তিতেই আমরা আমাদের প্রস্তুতি নেব। তাহলে এখানে বলা হয়েছে যে প্রথম থেকে 100 পর্যন্ত কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে, সবচেয়ে বড় প্রথম থেকে 100 কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে, এদেরই লার্জ ক্যাপ ধরা হবে। তাহলে লার্জ ক্যাপ কোম্পানি কোনগুলো হবে? বাজার মূলধন এবং বাজার মূলধন অনুসারে প্রথম থেকে 100 পর্যন্ত। কি হয়? স্টক প্রাইস গুণ করা হয় শেয়ারের সংখ্যা দিয়ে, যা বাজারে আউটস্ট্যান্ডিং বা ফ্রি ফ্লোটিং থাকে। যতগুলো শেয়ার বাজারে ফ্লোট করছে, সেগুলোকে শেয়ারের সংখ্যার সাথে গুণ করলে আমাদের মার্কেট ক্যাপ পাওয়া যায়। তাহলে যেসব বড় কোম্পানি যাদের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, সেই অনুযায়ী প্রথম থেকে 100 পর্যন্ত কোম্পানিকে লার্জ ক্যাপে রাখা হয়। এরপর দ্বিতীয় ক্যাটাগরি আসে মিড ক্যাপের। 101 থেকে 250 নম্বর পর্যন্ত কোম্পানি ফুল মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে, এগুলোকে মিড ক্যাপ হিসেবে ধরা হবে, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরিতে পড়বে। এবং 251 থেকে বাকি সব কোম্পানি, ওগুলো স্মল ক্যাপ ক্যাটাগরিতে পড়ে যাবে। তাহলে যদি এই প্রশ্ন আসে যে মিড ক্যাপ কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন কোথায় পড়বে, তাহলে আমরা খুব সহজেই এই উত্তর দিতে পারি। প্রথম 100 লার্জ ক্যাপ, 101 থেকে 250 মিড ক্যাপ, এবং 250-এর পর যতগুলো আছে সেগুলো স্মল ক্যাপ। এখন মিড এবং স্মল ক্যাপে কী ধরনের ঝুঁকি আছে দেখুন। মিড এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে, কিন্তু আগে লার্জ ক্যাপ নিয়ে কথা বলি। লার্জ ক্যাপ সেই সব কোম্পানি যারা অনেক বড় হয়ে গেছে। এগুলো ফাইন্যান্সিয়ালি এবং ফান্ডামেন্টালি শক্তিশালী কোম্পানি, যাদের অস্তিত্ব প্রায় 20-25 বছর ধরে আছে। এখন তাদের স্টক প্রাইস খুব ভালো রিটার্ন দিয়েছে, এখন তাদের সেই গ্রোথ ধরে রাখতে হবে।
যদি আপনি তাদের স্টক প্রাইসের চার্ট দেখেন তাহলে দেখবেন সেটা খুব দ্রুত উপরে উঠছে, কিন্তু এখন তাদের গ্রোথ সাধারণত একটু স্বাভাবিক গতিতে বাড়বে, কারণ তারা এত বড় লার্জ ক্যাপ হয়ে গেছে। মিড ক্যাপ কোম্পানিগুলো হচ্ছে যারা আগামীতে লার্জ ক্যাপ হতে চলেছে। তাদের প্রোডাক্ট ইতিমধ্যেই বাজারে এসেছে, প্রোডাক্টটি ভালোই চলছে, তাদের ক্যাপিটাল থেকে এখন রিটার্ন আসতে শুরু করেছে, কোম্পানিগুলোর প্রফিট আসতে শুরু করেছে এবং ভবিষ্যতে তাদের আর্নিংস আরও বাড়বে। আর 5-10 বছর পর সেই কোম্পানি লার্জ ক্যাপ হয়ে যাবে এবং স্মল ক্যাপ হচ্ছে তাদের চেয়ে ছোট কোম্পানি। ওরা এখন ভালোভাবে প্রতিষ্ঠিত কোম্পানি হয়ে গেছে, তাদের কাছে আইডিয়া আছে, তাদের প্রোডাক্ট বাজারে এসেছে, কিন্তু তাদের স্টক খুবই ভোলাটাইল হবে কারণ এই সময়ে ব্যর্থতার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই স্মল ক্যাপ শেয়ার আপনাকে বহু গুণে রিটার্ন দিতে পারে, আবার সেই স্মল ক্যাপ শেয়ার আপনার মূলধন একেবারে শূন্য করে দিতে পারে। এইভাবে এটাই হলো স্মল ক্যাপের ঝুঁকি। মিড ক্যাপের শেয়ারও ভোলাটাইল হবে, কিন্তু স্মল ক্যাপের মতো অতটা নয়, আর লার্জ ক্যাপের ক্ষেত্রে উচ্চতর লিকুইডিটির জন্য ঝুঁকি আরও কম থাকে। একটা লার্জ ক্যাপ শেয়ারকে নাড়িয়ে দেওয়া খুবই কঠিন, কারণ যত বড় কোম্পানি লার্জ ক্যাপের মধ্যে পড়ে তাদের শেয়ারের সংখ্যাও তো বেশি, তত বেশি শেয়ার বাজারে ট্রেড হয় এবং ক্রেতা বিক্রেতার সংখ্যাও অনেক বেশি থাকে। লিকুইডিটি প্রচুর থাকে, কিন্তু তারপরও বাইরের কিছু কারণ, বড় কিছু ফ্যাক্টরের জন্য এখানেও ভোলাটিলিটি থাকে, কিন্তু তুলনামূলকভাবে বললে লার্জ ক্যাপ শেয়ার সহজেই বাড়ে, সাধারণ গতিতে বাড়তে থাকে, আর মিড ক্যাপ একটু বেশি ভোলাটাইল হয় এবং সবচেয়ে বেশি ভোলাটাইল শেয়ার ও স্টক থাকে। তাই আমাদের এটা বুঝতে হবে যে বাজারে এদের মুভমেন্ট কিভাবে হয়। ডেরিভেটিভের সঙ্গে যুক্ত ঝুঁকি। যদি কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি সেবি এবং আরবিআই থেকে ডেরিভেটিভে বিনিয়োগ করার অনুমতি নেয় এবং যদি তারা সেই অনুমতি পেয়ে যায়, তাহলে কিছুটা সীমার মধ্যে তারা ডেরিভেটিভে বিনিয়োগ করতে পারে। কিন্তু বন্ধুদের বলি, ডেরিভেটিভ হল বনবিধ্বংসী অস্ত্রের মতো। ডেরিভেটিভে পজিশনে লিভারেজ থাকে, তাই ফান্ড ম্যানেজাররা এতে টাকা বিনিয়োগ করেন না, তারা শুধু বাই অ্যান্ড হোল্ড কৌশলই গ্রহণ করেন। এই কারণেই ডেরিভেটিভে মিউচুয়াল ফান্ডের টাকা বিনিয়োগ হয় না। তবে কিছুটা হলেও যদি আপনি সেবি এবং আরবিআইয়ের অনুমোদন পেয়ে যান এবং সেটা পেয়ে যান, তাহলে আপনি কিছুটা বিনিয়োগ করতে পারেন। এখন ডেট ফান্ডের সাথে সম্পর্কিত ঝুঁকি নিয়ে কথা বলি। প্রথমেই আসে পুনঃবিনিয়োগের ঝুঁকি। দেখুন, ভিডিওর শুরুতেই আমি আপনাকে বলেছিলাম রিইনভেস্টমেন্ট রিস্ক আসলে কি। যে আমাদের ক্যাশ ফ্লো সিরিজ আসছে, সেগুলোকে আগের মতো একই সময়ে বা একই হারে পুনরায় বিনিয়োগ করতে না পারা, এটাকেই আমরা রিইনভেস্টমেন্ট রিস্ক বলি। বন্ডে আমাদের ক্যাশ ফ্লো সিরিজ পাওয়া যায়, তাই সেই ক্যাশ ফ্লোগুলোকে আবার সেই একই হারে বিনিয়োগ করতে না পারা। যদি মার্কেটে সুদের হার কমে যায়, তাহলে এটি রিইনভেস্টমেন্ট রিস্ক। এরপর আসে সুদের হারের ঝুঁকি। আমি ভিডিওতে খুব ভালোভাবে আপনাদের বুঝিয়েছি যে বন্ডের দাম এবং মার্কেটের সুদের হারের মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে। তাই যদি বন্ডের দাম উপরে যায় আর যদি সুদের হার বাড়ে, তাহলে বন্ডের দাম নেমে যাবে, এবং ঠিক উল্টোটাও সত্যি। রেটিং মাইগ্রেশন রিস্ক। যখন কোনো ডেট সিকিউরিটির কথা আসে, তার একটা রেটিং থাকে AAA থেকে D পর্যন্ত। AAA-কে সবচেয়ে নিরাপদ ধরা হয় এবং D মানে ডিফল্ট, তাই এর মধ্যে বিভিন্ন রেটিং থাকে। আমরা যখন কোনো ডেট সিকিউরিটিতে বিনিয়োগ করি, ধরুন তার রেটিং এবার A+, আর সময়ের সাথে সাথে তার রেটিং ডাউনগ্রেড হয়ে গেল, তাহলে আবার আমাদের সেই ঝুঁকি নিতে হবে, সেই ডেট সিকিউরিটিতে সেই ঝুঁকি চলে আসবে। এটাকেই বলে রেটিং মাইগ্রেশন রিস্ক। এতে ঝুঁকিটি ক্রেডিট ডিফল্টের ঝুঁকি আছে। যদি ডি ডিফল্ট করে, অর্থাৎ যিনি টাকা নিয়েছেন তিনি আপনার মূলধন বা সুদের অর্থ ফেরত দিতে না পারেন, সেটাই হচ্ছে ঝুঁকি। তাই যখন আমরা বির দিকে যাই, তখন রেট বাড়তে থাকে। তাহলে যদি কোনো রেটিংয়ে ডিফল্ট হয়, তাহলে সেই নির্দিষ্ট ডেট সিকিউরিটির ওপর খুব বড় প্রভাব পড়ে। এখন আমরা ক্রেডিট রিস্ক নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল ইস্যুকারীর সুদ এবং মূলধন পরিশোধের সক্ষমতা। যখন কোনো ইস্যুকারী, অর্থাৎ যে ডেট সিকিউরিটি ইস্যু করেছে, সে সুদ বা মূলধন পরিশোধে ডিফল্ট করে বা করতে পারে, তখন সেটাকেই আমরা ক্রেডিট রিস্ক বলি। যখন আমরা বলি যে আমাদের সুদ পাওয়া যাচ্ছে না বা মূলধনও ফেরত আসেনি, তখন সেটাই ক্রেডিট রিস্ক হয়ে যায়। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, যখন কোনো রেটিং ডির দিকে যায়, তখন ক্রেডিট রিস্কও বাড়তে থাকে বা ইস্যুকারীর সুদ ও মূলধন পরিশোধে অক্ষমতা বাড়তে থাকে। AAA-কে সবচেয়ে নিরাপদ বলে ধরা হয়, কারণ এতে মূলধনও ফেরত পাওয়া যাবে এবং আমাদের সুদের হারও ফেরত পাওয়া যাবে। তাই সেই সিকিউরিটিতে এই ঝুঁকি রয়েছে। এটাকেই বলা হয় ক্রেডিট রিস্ক।
এখন আমরা সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক রিস্ক নিয়ে কথা বলবো। সিস্টেমেটিক মানে হলো মার্কেট রিস্ক, আর আনসিস্টেমেটিক রিস্ককে বলা হয় কোম্পানি নির্দিষ্ট ঝুঁকি, যেটা ডাইভার্সিফাই করা যায় এবং যেটা প্রায় 0 পর্যন্ত ডাইভার্সিফাই করা সম্ভব। তাই আনসিস্টেমেটিক রিস্কও আমরা পুরোপুরি ডাইভার্সিফাই করতে পারি, একেবারে 0 পর্যন্ত। তাই এই প্রশ্নটা আসতে পারে যে আনসিস্টেমেটিক রিস্ককে কি পুরোপুরি 0 পর্যন্ত ডাইভার্সিফাই করা যায়, এটা সত্যি না মিথ্যা? তাহলে আপনাকে সত্যিই উত্তর দিতে হবে যে রিটার্ন আমরা পাই সেটা আমরা সিস্টেমেটিক রিস্কের জন্যই পাই। আমরা যে সিস্টেমেটিক রিস্ক নিই ইকুইটিতে ইনভেস্ট করে, সেই একই রিস্ক নেওয়ার জন্য একজন ইনভেস্টরকে ক্ষতিপূরণ কম্পেনসেশন দেওয়া হয়। তাই একে আমরা বলি সিস্টেমেটিক রিস্ক, যাকে আমরা ইকোনমিক রিস্কও বলি। আপনার সিকিউরিটির ওপর পুরো ইকোনমির প্রভাব পড়বে, সেই প্রভাব আসবে। এটা আপনি ডাইভার্সিফাই করতে পারবেন না। এই কারণে এই পদ্ধতিগত ঝুঁকিকে বাজার ঝুঁকি বলা হয়, যে যদি বাজারে কোভিডের মতো কোনো ঝুঁকি আসে তাহলে বাজারের পতন হবে। তাই তারিখকে একটি পদ্ধতিগত ঝুঁকি বলা হয়, যা বৈচিত্র্যপূর্ণ করা যায় না। আপনি ডাইভার্সিফাই করতে পারবেন না। কিন্তু নির্দিষ্ট ঝুঁকি, যেমন কোনো একটি কোম্পানিতে কোনো নির্দিষ্ট ঝুঁকি আছে, আপনি সেই কোম্পানিটিকে আপনার পোর্টফোলিওতে না রেখে সেই ঝুঁকিটিকে ডাইভার্সিফাই করতে পারেন। তাই কোম্পানি নির্দিষ্ট ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণে থাকতে পারে, ডাইভার্সিফাই করা যেতে পারে। কিন্তু মার্কেট ঝুঁকি, যেটা সিস্টেমেটিক ঝুঁকি, সেটা ডাইভার্সিফাই করা যায় না। আর আমরা সিস্টেমেটিক ঝুঁকি হিসাব করি বিটা দিয়ে, সেটাও আমরা পরে বুঝব। ইকুইটি স্কিমগুলির কর্মক্ষমতা প্রভাবিত করার কারণগুলি। এখন আমরা আলোচনা করব কোন কোন ফ্যাক্টর ইকুইটি স্কিমের পারফরম্যান্সকে প্রভাবিত করে। সবচেয়ে আগে আসে স্টক নির্বাচন। ফান্ড ম্যানেজার যিনি আপনার পোর্টফোলিওর জন্য স্টক নির্বাচন করছেন, সেই স্টকগুলোর মান কেমন? দেখুন, আমি বলে দিচ্ছি, সব ফান্ড ম্যানেজারই ফে চার্টার হোল্ডার, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ফে ইনস্টিটিউট USA থেকে। তারা অত্যন্ত দক্ষ এবং যোগ্য মানুষ। তারা প্রতিটি স্টক বাছাই করার জন্য খুব গভীরভাবে গবেষণা করেন। তারা কোম্পানির অপারেশনাল এরিয়াতে যান। তারা কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে দেখা করেন। তারা কোম্পানির সব ব্যালেন্স শিট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন। এরপর তারা ইনভেস্টমেন্ট ইউনিভার্স এবং স্টক ইউনিভার্স থেকে একটি স্টক বাছাই করেন। এরপর আপনার জন্য বা সেই নির্দিষ্ট স্কিমের জন্য একটি পোর্টফোলিও তৈরি করা হয়, যেখানে আপনার টাকা বিনিয়োগ করা হয়। এইভাবে আপনার বিনিয়োগগুলি ফান্ড ম্যানেজার পরিচালনা করেন। তাই মিউচুয়াল ফান্ড স্কিমের যেসব ফ্যাক্টর আছে, মিউচুয়াল ফান্ড স্কিমের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে এতে কিভাবে মানসম্পন্ন স্টক নেওয়া হয়েছে তার ওপর। এবং ফান্ড ম্যানেজার যে বিশ্লেষণ করেন, সেটা 2 ধরনের বিশ্লেষণ হয়ে থাকে। একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং আরেকটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস। চলুন বুঝি এই দুটো কি। যখন আমরা কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিচার করি, তখন সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মানে কোম্পানির ফান্ডামেন্টাল কেমন? কোম্পানিটি নগদ অর্থে সমৃদ্ধ, কোম্পানি ফান্ডামেন্টালি খুবই শক্তিশালী, কোম্পানির কাছে যেসব বড় প্রজেক্ট আছে সেগুলো যথেষ্ট এবং এই প্রজেক্টগুলোতে কোম্পানির অংশগ্রহণ চলছে, যেগুলো তাদের ভবিষ্যতের জন্য ভালো, ভবিষ্যতে গ্রোথ বা আর্নিংসও যথেষ্ট স্থিতিশীল এবং এগুলো আসতেই থাকবে। তাহলে এই এগুলোই হচ্ছে সব ফান্ডামেন্টাল রিসার্চ। যেখানে ফান্ডামেন্টালস জড়িত, কোম্পানির ব্যালেন্স শিট পড়ে আপনি বলতে পারবেন কোম্পানি কতটা শক্তিশালী। এটা সব ফান্ডামেন্টালের অংশ। এখন আসছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা চার্ট, প্রাইস এবং ভলিউম বিচার করে প্রাইসের মুভমেন্ট বোঝার চেষ্টা করি। কিভাবে প্রাইসের মুভমেন্টে প্রভাব পড়ছে এবং সামনে কী হতে পারে সেটা বোঝার চেষ্টা করি। যখন আমরা স্বল্পমেয়াদী বিনিয়োগের কথা বলি, তখন হতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস কম করি। কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সবসময় ফান্ডামেন্টালসের ওপরই চলে। কোম্পানির মৌলিক বিষয়গুলো ভালো, প্রবৃদ্ধিও ভালো, আর্নিংস ভালো হলে আপনিও ভালো রিটার্ন পাবেন। দীর্ঘমেয়াদে টেকনিক্যাল অ্যানালিসিস মূলত স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য, ট্রেডারদের জন্য হয়। তাই তারা বেশিরভাগ সময় টেকনিক্যাল দিকটাই দেখে, তারা চার্টে দেখে নেয়। চার্ট বিচার করার চেষ্টা করে দাম এবং ভলিউম। যদি কোনো সিকিউরিটিতে উচ্চ ভলিউমে সেলিং আসে, তাহলে ধরে নেওয়া হয় যে স্বল্পমেয়াদে সেই সিকিউরিটি আরও পড়ে যেতে পারে বা দাম কমে যেতে পারে। এইভাবে টেকনিক্যাল অ্যানালিসিসে অনেক ধরনের বিষয় থাকে। কিন্তু NISM অনুযায়ী এই 3-4টি লাইনেই আমাদের বুঝতে হবে, যেগুলো আমি আপনাদের বলেছি। এর থেকে গভীরে যাওয়ার দরকার নেই। প্রশ্ন একদম সোজাসাপটা আসে এবং আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদের NISM 5 স্পষ্টভাবে বোঝানো। তাই এই সংজ্ঞাটাই আপনাদের জানা উচিত এবং এটুকুই যথেষ্ট NISM এর এই পরীক্ষাটি পাশ করার জন্য। এবার মৌলিক বিষয়গুলো দেখা যাক। কোনো কোম্পানিকে বিচার করার জন্য আমরা কোনো বিষয় দেখি।
আমরা সেই কোম্পানির ইপিএস দেখতে পারি, প্রাইস টু আর্নিং রেশিও দেখতে পারি, ডিভিডেন্ড ইয়েল্ড দেখতে পারি, প্রাইস আর্নিং গ্রোথ রেশিও দেখতে পারি, বুক ভ্যালু পার শেয়ার দেখতে পারি। তাহলে এই 3-4টি বিষয় দেখে আমরা একটি কোম্পানির ফান্ডামেন্টালস বিচার করতে পারি। চলুন একে একে দেখি এগুলো আসলে কি। এই বিষয়গুলোর ওপর প্রশ্ন অবশ্যই আসে এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 8 থেকে 10টি প্রশ্ন আসতে পারে। 12 থেকে 13% অর্থাৎ 12 থেকে 13টি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। তাই আজ আমি আপনাদের যা কিছু বলছি খুব মনোযোগ দিয়ে প্রতিটি বিষয় বুঝতে হবে, কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন বুঝে নিই কোন মৌলিক দিকগুলো আছে যেগুলো দেখে আমরা কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে পারি। সবচেয়ে প্রথম অপশন আসে ইপিএস, আর্নিংস পার শেয়ার, অর্থাৎ কর পরবর্তী নিট মুনাফা ভাগ করা হয় মোট আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যার দ্বারা। অনেক সময় সরাসরি আপনাকে এই প্রশ্নটা করা হয় যে এই কোম্পানির ইপিএস বের করুন। দুইটি জিনিস আপনাকে দেওয়া হয়, কোম্পানির নিট প্রফিট দেওয়া থাকে এবং মোট আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যাও দেওয়া থাকে। তাহলে আপনি প্রফিটকে শেয়ারের সংখ্যার দ্বারা ভাগ করে দেবেন, আপনার কাছে আর্নিংস পার শেয়ার চলে আসবে। সাধারণ ভাষায় এটা আমাদের বলে দেয় কোম্পানিটি কতটা রিটার্ন জেনারেট করেছে। একজন বিনিয়োগকারী যতগুলো শেয়ার ধরে রেখেছেন প্রতি শেয়ারে তিনি কতটা রিটার্ন পেয়েছেন। তাই স্পষ্ট ভাষায় ইপিএস থেকে আমরা জানতে পারি প্রতি শেয়ারে কতটা আর্নিংস হয়েছে। একজন বিনিয়োগকারী যে একটি শেয়ার ধরে রেখেছেন কোম্পানি সেই শেয়ার থেকে কত টাকা আয় করছে, এটাই বলা হয় ইপিএস। এবার আমরা প্রাইস টু আর্নিং রেশিও নিয়ে কথা বলবো, যাকে পি বলা হয়। মার্কেট প্রাইস পার শেয়ার ভাগ করা হয় ইপিএস দিয়ে। যে কোম্পানির স্টক প্রাইস বাজারে চলছে সেটিকে যদি আমরা আর্নিংস পার শেয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রাইস টু আর্নিংস পেয়ে যাব। পি রেশিওর ফর্মুলা হলো মার্কেট প্রাইস পার শেয়ার ভাগ করা ইপিএস দিয়ে। সরাসরি প্রশ্ন আসতে পারে যে আপনাকে এই জিনিসটা বের করতে হবে, প্রাইস টু আর্নিং রেশিও আসলে কি? তাহলে মূলত এটা আমাদের বলে দেয় ওই কোম্পানিতে 1 টাকা আয় করতে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হবে। সাধারণত যখন আমরা পি রেশিওর কথা বলি তখন আমরা কোনো কোম্পানির ভবিষ্যৎ আয়ের ওপর ইনভেস্ট করছি। তাই আমাদের পি এর প্রজেকশন, তার ফরওয়ার্ড পি এর প্রজেকশন দেখতে হবে কোম্পানির আয় কত হচ্ছে সেটা বোঝার জন্য। এবং সাধারণত যখন আমরা পির কথা বলি তখন এটা দেখা হয় তার বেঞ্চমার্ক বা পিআর কোম্পানির সঙ্গে তুলনা করে আপনার ভ্যালুয়েশন বেশি হয়ে গেছে কিনা। যদি আপনার কোম্পানির পি 20 এবং যদি মার্কেটের পি 15 হয় তাহলে আপনার কোম্পানিকে একটু ওভারভ্যালুড মনে করা হবে। প্রাইস টু আর্নিং মানে হচ্ছে আপনার কোম্পানিতে 1 টাকা আয় করতে ইনভেস্টরদের বেশি ইনভেস্ট করতে হচ্ছে, আর আপনার যে পিআর কোম্পানি আছে সেখানে কম ইনভেস্টমেন্ট করেই তারা বেশি রিটার্ন পাচ্ছে। কিন্তু অন্যদিকে হাই পি মানে এটাও হতে পারে যে কোম্পানির উচ্চতর গ্রোথ সম্ভাবনা আছে এবং কোম্পানির ভালো গ্রোথ প্রসপেক্ট থাকতে পারে এবং ভবিষ্যতে কোম্পানি ভালো করবে, তাই হাই পি এই কারণেও হতে পারে। আর লো পি এর একটা মানে এটাও হতে পারে যে কোম্পানির আগের পারফরম্যান্স ততটা ভালো ছিল না। কিন্তু সাধারণত এটা মনে করা হয় যেসব কোম্পানির পি বেশি সেগুলো একটু দামি বিক্রি করা উচিত, আর যেসব কোম্পানির পি কম সেগুলো আন্ডার ভ্যালু মানে কিনে নেওয়া উচিত। সাধারণ কথায় বললে এবার আমরা শেয়ার প্রতি বুক ভ্যালু নিয়ে কথা বলবো। নেটওয়ার্থকে মোট শেয়ারের সংখ্যায় ভাগ করলে যা আসে, এটা একটা সূচক যা দেখায় প্রতিটি শেয়ারের মূল্য কোম্পানির হিসাবের বই অনুযায়ী কতটা। তাই হিসাবপত্র আসলে একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং কোম্পানি যে বিভিন্ন হিসাব নীতিমালা গ্রহণ করেছে তারই প্রতিফলন। পরবর্তীটি হলো প্রাইস টু বুক ভ্যালু। মার্কেট প্রাইস প্রতি শেয়ারকে বুক ভ্যালু প্রতি শেয়ার দিয়ে ভাগ করতে হবে। এটা খুবই সহজ ফর্মুলা, সহজ প্রশ্ন আসবে, আমাদের এই ফর্মুলা বসিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। এটি একটি সূচক যা দেখায় যে শেয়ার মার্কেট একটি কোম্পানির প্রতিটি শেয়ারের জন্য তার বুক ভ্যালুর তুলনায় কতটা মূল্য দিতে প্রস্তুত। এটাই হলো প্রাইস টু বুক ভ্যালু। এখন আমরা ইনভেস্টমেন্ট স্টাইল নিয়ে কথা বলবো। কোন ইনভেস্টমেন্ট স্টাইল আছে যেগুলো একজন ফান্ড ম্যানেজার গ্রহণ করতে পারেন? 2 ধরনের ইনভেস্টমেন্ট স্টাইল আছে। প্রথমটি গ্রোথ এবং দ্বিতীয়টি হলো ভ্যালু। গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইল এবং ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টমেন্ট স্টাইলও আছে। চলুন দুটো ঠিক কি সেটা বুঝে নিই। গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইলের কথা বললে তখন উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন কোম্পানিগুলো সামনে আসে। যে কোম্পানিতে বাড়ার সম্ভাবনা বেশি তাকে গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইলে রাখা হয়। এই কোম্পানির সাধারণত পি রেশিও বেশি থাকে, ইপিএস, এপিএস এবং বুক ভ্যালু পার শেয়ারও সাধারণত বেশি থাকে। মানে এই কোম্পানিগুলোর সব রেশিওই বেশি থাকে কারণ এদের গ্রোথ সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এদের গ্রোথ খুব দ্রুত হতে পারে এবং অনেক মার্কেট প্লেয়ার এই গ্রোথ স্টকগুলো অ্যাকিউমুলেট করতে আগ্রহী। তাই যেমনটা আমি বলেছিলাম এদের ভ্যালুয়েশন সাধারণত একটু বেশি দিকেই থাকে। এবার আসি ভ্যালু স্টক নিয়ে কথা বলি। দেখুন, ভ্যালু স্টকগুলো খুব ভালো ফান্ডামেন্টালসের অধিকারী হয়, কিন্তু মার্কেট সেই নির্দিষ্ট স্টকের ভ্যালুকে এখনও ঠিকমতো চিনতে পারেনি বা পুরোপুরি স্বীকৃতি দেয়নি।
যেমন উদাহরণ হিসেবে আমরা এফটার কথা বলতে পারি, খুব ভালো কোম্পানি, কিন্তু অনেক বছর ধরে স্টক প্রাইস 220 টাকার আশেপাশেই ঘুরে বেড়ায়। কিন্তু যদি আপনি গত 1-1.5 বছরের ডেটা দেখেন, তাহলে দেখবেন এখন সেই স্টক প্রাইস অনেক দ্রুত উপরে উঠে এসেছে এবং এখন প্রায় 450 টাকার আশেপাশে ট্রেড করছে। তাই এই কারণেই ভ্যালুস্টকে বিনিয়োগ করাও দীর্ঘমেয়াদে খুবই লাভজনক হয়। যত বড় বড় ইনভেস্টর হয়েছে তারা সবাই ভ্যালু ইনভেস্টর। তারা কোম্পানির ভ্যালু দেখে ভ্যালুতে ইনভেস্ট করেন। কোম্পানির ভালো ভ্যালুয়েশন আছে, দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য পিও ভালো, আর্নিং প্রজেকশনও তাদের ভালো। এই কারণেই ভ্যালু স্টকগুলোতে ইনভেস্টমেন্ট খুব ভালো বলে মনে করা হয়। এগুলো ছিল ইনভেস্টমেন্ট স্টাইল, গ্রোথ এবং ভ্যালু। এবার আমরা কথা বলব পোর্টফোলিও বিল্ডিং অ্যাপ্রোচ নিয়ে, যেভাবে ফান্ড ম্যানেজাররা পোর্টফোলিও তৈরি করেন। এটা দুইভাবে করা হয়, একটা হলো বটম আপ এবং আরেকটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। যখন আমরা টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলি, তখন প্রথমেই ফান্ড ম্যানেজাররা কোনো অর্থনীতির ইকোনমিক প্যারামিটারগুলো যাচাই করেন। মুদ্রাস্ফীতি, সুদের হার, জিডিপি, মুদ্রানীতি, আমাদের আর্থিক পরামিতি, অর্থনৈতিক পরামিতি যাই হোক না কেন, তহবিল ব্যবস্থাপক সেই পরামিতিগুলির উপর ভিত্তি করে অর্থনীতি বিচার করে উপরে থেকে নিচের দিকে এগিয়ে যাওয়ার পদ্ধতি শুরু করেন। সবচেয়ে আগে অর্থনীতিতে বিচার করা হয়, তাহলে সব প্যারামিটার বিচার করার পর সে একটা সেক্টরে পৌঁছায়। যেমন ধরুন, যদি সে ইন্ডিয়ান ইকোনমিকে বিচার করছে এবং ইন্ডিয়ান ইকোনমিকে বিচার করার পর সে ফাইন্যান্সিয়াল সেক্টরে পৌঁছালো, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরে পৌঁছালো, ব্যাংকিং সেক্টরে পৌঁছালো, তারপর সে আবার পুরো ব্যাংকিং সেক্টরকে বিচার করবে। আমাদের ব্যাংকগুলি কিভাবে পর্যবেক্ষণ করা হয়, কিভাবে তাদের অবস্থান নির্ধারণ করা হয়, ব্যাংকের আয় কি, ফিউচার গ্রুপ কি, তা আরবিআই দেখবে। তারপর যখন ফান্ড ম্যানেজার সেই নির্দিষ্ট ইন্ডাস্ট্রিকে দেখবে, বিচার করবে, তারপর সে স্টক বেছে নেবে। সবচেয়ে আগে উপরে ছিল ইকোনমি, দ্বিতীয়ত সে ইন্ডাস্ট্রিতে চলে এল এবং তারপর তৃতীয়ত সেই ইন্ডাস্ট্রি থেকে কোনো একটি স্টক প্রাইস বেছে নেবে। এই যে প্রক্রিয়াটা আছে, একে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলি, এবং যদি আমরা এর উল্টোটা করি, যেটাকে বটম আপ অ্যাপ্রোচ বলা হয়। যদি আমরা এর উল্টোটা করি, যেটাকে বটম আপ অ্যাপ্রোচ বলা হয়, তাহলে বটম আপ অ্যাপ্রোচে সবচেয়ে আগে ফান্ড ম্যানেজার একটি স্টক বেছে নেন। স্টকের অর্থাৎ সেই নির্দিষ্ট কোম্পানির সব ফান্ডামেন্টালস দেখে এবং তাদের ভবিষ্যতের আর্নিং গ্রোথ বিবেচনা করে স্টক বেছে নেন। তারপর ইন্ডাস্ট্রির দিকে যান এবং তারপরে ইকোনমিকে বিচার করেন। তাই বটম আপ অ্যাপ্রোচে একেবারে উল্টোটা হয়। এখন কথা বলি গোল্ড ফান্ডের পারফরম্যান্সকে প্রভাবিত করে এমন ফ্যাক্টরগুলো নিয়ে। কিভাবে গোল্ড ফান্ডের পারফরম্যান্সে প্রভাব পড়ে সেটা নিয়ে আলোচনা করি। কোন কোন ফ্যাক্টর আমাদের বিবেচনা করা উচিত গোল্ড ফান্ডে কোনো ইনভেস্টমেন্ট করার আগে? দেখুন, বলা হয় যে সোনা সত্যিই একটি আন্তর্জাতিক অ্যাসেট ক্লাস। সোনার দাম নির্ধারিত হয় আন্তর্জাতিকভাবে। আমেরিকায়, যুক্তরাষ্ট্রে যেভাবে সোনার দাম চলে, আমরাও সেটাই অনুসরণ করি। এনসিএক্সে সোনার যে ট্রেডিং হয়, সেটা একভাবে বলা যায় আন্তর্জাতিকভাবে সোনার যে দাম চলছে তার সাথেই সামঞ্জস্যপূর্ণ থাকে। এবং এই কারণেই মনে করা হয়, বলা হয় যে যখনই কোনো অর্থনৈতিক অস্থিরতা হয় তখন সোনার দাম হঠাৎ বেড়ে যায়, কারণ সোনাকে একটি নিরাপদ আশ্রয় হিসেবে ধরা হয়। যখন ইকুইটি ভালো পারফর্ম করে না, ইকুইটিতে পতন আসে, তখন সোনা ও ইকুইটির মধ্যে বিপরীত সম্পর্ক দেখা যায়। যখনই ইকুইটি নিচে নেমে আসে, তখন সোনার দাম হঠাৎ বেড়ে যায়। বেশিরভাগ দেশ তাদের রিজার্ভে সোনা রাখে। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে তারা সোনাকে অন্তর্ভুক্ত করে। তাই যেমন বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং অন্যান্য বড় আন্তর্জাতিক সংস্থা, যখন তারা সোনা কেনাবেচা করতে আসে, তখন সোনার বাজার খুবই অস্থির হয়ে ওঠে। এই কারণেই সোনার দাম আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়। এটি সত্যি একটি আন্তর্জাতিক সম্পদ শ্রেণী। তাই এতে বিনিয়োগ করার আগে আমাদের এই সব বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা আলোচনা করব রিয়েল এস্টেট ফান্ডের পারফরম্যান্সকে প্রভাবিত করে এমন ফ্যাক্টরগুলি নিয়ে। কোন কোন উপাদানগুলি রিয়েল এস্টেট ফান্ডকে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা জানব। চলুন দেখি সেগুলো কী। অর্থনৈতিক পরিস্থিতি। দেখা গেছে, যখন কোনো অর্থনীতিতে মন্দার চাপ থাকে বা অর্থনীতির প্রবৃদ্ধি ততটা ভালো হয় না, তখন সাধারণত বিনিয়োগকারীরা কী করেন? তারা রিয়েল এস্টেটে টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে দেন এবং অপেক্ষা করেন অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হওয়ার জন্য। তাই অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলেই তারা আবার রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চলে আসেন। দ্বিতীয়ত, পরিকাঠামো উন্নয়ন। দেখুন, যখন কোনো এলাকার পরিকাঠামো উন্নয়ন হয়, তখন স্বয়ংক্রিয়ভাবেই রিয়েল এস্টেটের মূল্য বেড়ে যায়, সেই জায়গার দাম বেড়ে যায়। তাই শিল্পোন্নয়ন আবারও একটি খুব বড় ফ্যাক্টর, যা আমাদের রিটার্ন এবং পারফরম্যান্সকে প্রভাবিত করে, বিশেষ করে এই রিয়েল এস্টেট ফান্ডগুলিতে। তৃতীয়ত, সুদের হার। যখন সুদের হার কম থাকে এবং বাজারে টাকা খুব সহজেই পাওয়া যায়, তখন মানুষ ঋণ নিতে চলে আসে এবং সেই ঋণ নিয়ে প্রপার্টি কিনে
তারা আবাসিক প্রপার্টিও কিনতে পারে। এবং বিনিয়োগের দিক থেকেও আরও পেশাদার যারা আছেন, পেশাদার বিনিয়োগকারীরা রিয়েল এস্টেট প্রকল্পেও বিনিয়োগ করেন যখন বাজারে সুদের হার কম থাকে এবং সস্তা টাকা সহজলভ্য হয়। কিন্তু যখন সুদের হারের পরিস্থিতি একেবারে উল্টো হয়, সুদের হার উপরে যায়, সাইকেল উপরে থাকে, তখন মানুষ তাদের সিদ্ধান্ত স্থগিত করে দেয়, দেরিও করে দেয়। তাই সুদের হারও অনেকটাই প্রভাব ফেলে রিয়েল এস্টেটের দামের ওপর। এগুলো ছিল ঝুঁকি এবং পারফরম্যান্সকে প্রভাবিত করা বিভিন্ন ফ্যাক্টর। এবার চলুন রিটার্ন নিয়ে কথা বলি। কিভাবে আমরা রিটার্ন মাপি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করি। চলুন দেখি কোন উপায়ে রিটার্ন মাপা হয়। প্রথমটি হলো সহজ রিটার্ন। সিম্পল রিটার্ন একদম সহজে হিসেব করা যায়। ধরা যাক আমি কোনো অ্যাসেট ক্লাসে, কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো শেয়ারে ফর এক্সাম্পল 100 টাকা ইনভেস্ট করলাম এবং সেই শেয়ার বা সিকিউরিটি বা মিউচুয়াল ফান্ডের মার্কেট ভ্যালু যখন 110 টাকা হলো, তখন আমি সেটা বিক্রি করে দিলাম। তাহলে এই 10 টাকার লাভ হলো। এই 10 টাকার লাভই একভাবে আমার সিম্পল রিটার্ন হয়ে গেল। যদি এটাকে শতাংশের হিসেবে বের করি তাহলে 10% হবে, মানে এই 10%ই আমার সিম্পল রিটার্ন। যদি সহজ ভাষায় আমি সিম্পল রিটার্ন ক্যালকুলেট করি বা আপনাকে বলি, তাহলে এটাই যতটা এক্স্যাক্ট রিটার্ন আমার হয়েছে। এটাই আমার সহজ প্রত্যাবর্তন। এবার আমরা অ্যানুয়ালাইজড রিটার্ন নিয়ে কথা বলবো। চলুন এই উদাহরণটা বুঝে নিই। এই টেবিলটি দেখে আমাদের কাছে দুটি ইনভেস্টমেন্ট অপশন উপলব্ধ আছে, যাদের রিটার্ন ইনসেপশন থেকে যথাক্রমে 5% এবং 3%। প্রথম ইনভেস্টমেন্টটি ছিল 6 মাসের জন্য এবং দ্বিতীয়টি 4 মাসের জন্য। তাহলে রিটার্নগুলো স্পষ্টতই তুলনাযোগ্য নয়, কারণ প্রথম ইনভেস্টমেন্ট অপশনটি, যেটি 5% রিটার্ন দিয়েছে, সেখানে টাকা মাত্র 6 মাস ইনভেস্টেড ছিল এবং যেটি 3% রিটার্ন দিয়েছে, সেটি মাত্র 4 মাসের জন্য ইনভেস্টেড ছিল। তাহলে এখানে আমরা কিভাবে হিসাব করব? অ্যানুয়ালাইজড রিটার্ন বের করার ফর্মুলা এখানে একদম সহজভাবে দেওয়া আছে। সরল রিটার্নকে বার দিয়ে গুণ করলে, মাসের সরল রিটার্নের সময়কাল দিয়ে ভাগ করলে, তাহলে ইনভেস্টমেন্ট 1-এর জন্য আসবে 10% অ্যানুয়ালাইজড রিটার্ন এবং ইনভেস্টমেন্ট 2-র জন্য আসবে 9%। তাই এটা একদম পরিষ্কার যে অ্যানুয়ালাইজড রিটার্ন কত হলো। যদি আমি 6 মাসে 6% উপার্জন করি, তাহলে 12 মাসে কত উপার্জন করব? তাহলে 12 মাসে এভারে 12% উপার্জন করব। এই ফর্মুলা ব্যবহার করলেই আপনার উত্তর এটাই আসবে। তাহলে অ্যানুয়ালাইজড রিটার্ন মানে সেই বছরে আমি কত উপার্জন করব। যতটা রিটার্ন আমি পেয়েছি সেটা ধরে নিয়ে এখন আমরা এগিয়ে যাই কম্পাউন্ড রিটার্নের দিকে। অর্থাৎ কম্পাউন্ড রিটার্ন কি করে, যাকে আমরা চক্রবৃদ্ধি রিটার্ন বা চক্রবৃদ্ধি সুদও বলি। যৌবিক ফেরত। চলুন বুঝে নিই কম্পাউন্ড রিটার্ন কি হয়। যখনই আমরা কোনো রিটার্ন বা সুদ আমাদের বিনিয়োগকৃত অর্থের ওপর পাই এবং সেই রিটার্ন বা বিনিয়োগকৃত অর্থকে আবারও বিনিয়োগ করি বাড়ানোর জন্য, তখন সেটাকেই বলে কম্পাউন্ড রিটার্ন। চলুন এই টেবিলের মাধ্যমে বুঝে নিই। আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেন 10% হারে এবং সেটাই আপনার ক্লোজিং ব্যালেন্স। 1 বছর পর এটি 11 লক্ষ। তাহলে 10,000 টাকার 10% 1,000 টাকা এবং আপনার টাকা বেড়ে হলো 11,000 টাকা। দ্বিতীয় বছরে আপনার যে 11,000 টাকা ছিল তার উপর আবার 10% রিটার্ন আসবে, মানে সেখানে আরও 1100 টাকা যোগ হয়ে যাবে। তাহলে 12,100 টাকা হলো নতুন পরিমাণ, আর তৃতীয় বছরে 12,100 টাকার উপর আবার 10% পাবেন, মানে 210 টাকা আবার পাবেন। ফলে মোট টাকা দাঁড়াবে 13,310 টাকা। তাহলে আপনি 10,000 টাকা বিনিয়োগ করেছিলেন আর আপনার টাকা বেড়ে 13,310 টাকা হয়ে গেছে। এটা এক ধরনের কম্পাউন্ডিং হয়েছে। এটাই আপনাকে কম্পাউন্ড রিটার্ন দিয়েছে। কিভাবে 10,000 টাকা বেড়ে 13,300 টাকা হয়ে গেল? এটাই হচ্ছে কম্পাউন্ড রিটার্ন। আপনার রিটার্ন এখানে কম্পাউন্ডিং হচ্ছে, এখানে কম্পাউন্ডেড হচ্ছে। তাই কম্পাউন্ডে যে কোনো ইন্টারেস্ট বা ক্যাপিটাল গেইনস আপনার বিনিয়োগকৃত টাকার সঙ্গে আবার রিইনভেস্ট হয়ে যায়। এখন আমরা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট নিয়ে কথা বলবো। মিউচুয়াল ফান্ড কমিউনিকেশনে আপনি নিশ্চয়ই খেগোয়ের নাম শুনেছেন, যাকে আমরা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বলি। চলুন বুঝে নিই খেগো আসলে কি। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা খেগো হলো সেই গড় হার যার মাধ্যমে একটি বিনিয়োগ এক মান থেকে অন্য মানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায়। এখানে আপনার কাছে একটি নির্দিষ্ট সময়কাল থাকে এবং সেই সময়কালের শুরুতে একটি সিকিউরিটির একটি মান থাকে এবং শেষে তার মার্কেট ভ্যালু যাই হোক না কেন সেটি থাকে। ইনভেস্টমেন্ট পিরিয়ডের শেষে এই মানটি থাকে। তাই এখানে আপনাকে দুটি মান জানতে হবে এবং সেই রেট অফ রিটার্ন। যে গড় রেট অফ রিটার্ন অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট নির্দিষ্ট সময়কালে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, সেটাকেই খেগো বলা হয়। উদাহরণ হিসেবে ধরুন, যদি কোনো স্টকের দাম 2 বছরে 100 রুপিয়া থেকে 121 রুপিয়া হয়ে যায়, তাহলে তার খেগো হবে 10%। অর্থাৎ 100 রুপিয়া প্রথম বছরে 10% হারে বেড়ে 110 রুপিয়া হয়
এবং তারপর সেই 110 রুপিয়া আবার 10% হারে বেড়ে 121 রুপিয়া হয়ে যায়। তাহলে এই যে রেট, এই গড রেট যার ভিত্তিতে আপনার মার্কেট বাড়ছে, সেই রেটকেই আমরা খেগ বলি। এগুলো ছিল রিটার্ন মাপার পদ্ধতি। এবার আমরা ঝুঁকি মাপার পদ্ধতি নিয়ে কথা বলবো। আমরা কিভাবে গাণিতিকভাবে ঝুঁকি হিসাব করি সেটা দেখব। প্রথমে আসে রূপগুলি। ভ্যারিয়েন্স কি, কেন এটা হিসাব করা হয়। এই উদাহরণের মাধ্যমে বুঝি। দেওয়া টেবিলে দুটি স্কিম আছে যাদের মাসিক রিটার্ন রয়েছে। স্কিম এর মাসিক রিটার্ন 5%, দ্বিতীয় মাসে 4%, তৃতীয় মাসে 5% এবং চতুর্থ মাসে আবার 6%। অর্থাৎ স্কিম 2 5-5%, 10% এবং 5%। তাহলে আপনি যেমন দেখতে পাচ্ছেন, স্কিম 1 একটু বেশি কনসিস্টেন্ট। স্কিম 1-এর যে গড রিটার্ন সেটা 5% এবং স্কিম 2 এর গড রিটার্ন হচ্ছে 3.75%। কিন্তু স্কিম 2-র ভোলাটিলিটি দেখুন। দ্বিতীয় মাসে সেটা প্রথম মাসে ছিল 5%, কিন্তু দ্বিতীয় মাসে সেটা -5% নেমে গেল, তৃতীয় মাসে আবার +10% হয়ে গেল এবং চতুর্থ মাসে আবার 5% ফিরে এল। তাহলে এই রিটার্নে এত বেশি ভোলাটিলিটি আছে, এতটাই উচ্চ ভোলাটিলিটি এবং ভ্যারিয়েন্স রয়েছে এতে। তাহলে যখন আমরা এর ভ্যারিয়েন্স হিসেব করব, স্কিম 1-এর ভ্যারিয়েন্স হবে 0.67। স্কিম 2-র দিকে দেখুন কত বেশি, 30.58। তাহলে এর মধ্যে আমরা কোন স্কিমকে প্রেফার করব? যেটার ভ্যারিয়েন্স সবচেয়ে কম, অর্থাৎ যার রিটার্ন সবচেয়ে কম ফ্লাকচুয়েট করে, সেটাকেই আমরা নেব। সাধারণত এই টুলগুলো দুইটি ফান্ডকে তুলনা করার জন্য ব্যবহার করা হয় এবং আমরা ভ্যারিয়েন্স বের করতে পারি। MS এক্সেলের ফর্মুলা ব্যবহার করে, ফর্মুলা আপনার সামনে আছে, এটা ব্যবহার করে আমরা ভ্যারিয়েন্স বের করতে পারি। আবারও বলি, ভ্যারিয়েন্স হলো ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ মাপ এবং এটা ইকুইটি ও ডেট দুই ধরনের স্কিমের জন্যই প্রাসঙ্গিক। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভ্যারিয়েন্স ঝুঁকির এমন একটি মাপ যা ডেট এবং ইকুইটি দুই ধরনের স্কিমের জন্যই প্রাসঙ্গিক। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলবো। ভ্যারিয়েন্সের মতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ঝুঁকি এবং গণিতকে মাপার একটি উপায়। যদি বলি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট বলা হয়। মানে যদি আমাদের পাওয়া ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট করি, তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে আসে। আবারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও একই জিনিস বোঝায়, যেমন আমি আপনাকে বলেছিলাম রিটার্নে গড় ওঠানামা কতটা হচ্ছে। ফ্লাকচুয়েশন যত বেশি, ততটাই খারাপ এটা হয়। তাহলে যদি আপনি কোনো দুইটি স্কিমের পারফরম্যান্স তুলনা করেন, তাহলে যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, সেটাকেই আমরা প্রেফার করব। যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, অর্থাৎ যার বড রিটার্ন থেকে অনেক বেশি ওঠানামা করছে এবং সেটা বেশি ঝুঁকিপূর্ণ, তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা কম, সেই ফান্ডকেই আমরা বিবেচনা করব ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এখন আমরা মডিফাইড ডিউরেশনের কথা বলবো। মডিফাইড ডিউরেশন মাপে ডেট পোর্টফোলিওর সংবেদনশীলতা, অর্থাৎ ডেট সিকিউরিটির ইন্টারেস্ট রেট পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া কতটা। যত বেশি মডিফাইড ডিউরেশন হবে, তত বেশি এটি হবে, মানে যত বেশি মডিফাইড ডিউরেশন, তত বেশি ভোলাটাইল হবে যখন ইন্টারেস্ট রেটের কথা আসবে। আর যত কম মডিফাইড ডিউরেশন হবে, তত কম ভোলাটাইল হবে যখন আমরা ইন্টারেস্ট রেট পরিবর্তনের কথা বলবো। উদাহরণস্বরূপ চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরা যাক কোনো স্কিমের মডিফাইড ডিউরেশন 3 বছর এবং তার রিটার্ন 10%। মডিফাইড ডিউরেশন 3 বছর এবং রিটার্ন 10%, আর যদি ইকোনমিতে ইন্টারেস্ট রেট 1% কমে যায়, তাহলে এর মে পুরো মডিফাইড ডিউরেশন যোগ হয়ে যাবে। মানে আপনার রিটার্ন যদি 10 হয়, তাহলে মডিফাইড ডিউরেশনের 3 বছর পুরোপুরি যোগ হয়ে যাবে এবং আপনার নতুন রিটার্ন হবে 13। আর যদি আপনার সুদের হার 5 নম্বর থেকে কমে যায়, তাহলে আপনার সংশোধিত সময়কাল 3 নম্বরে অর্ধেক করা উচিত। মানে 10-এ 1.5 যোগ হয়ে যাবে এবং আপনার নতুন রিটার্ন হবে 11.5। এবং এই হিসেবেই যখন ইন্টারেস্ট রেট বাড়বে, তখনও আপনি এই কেসটাকে উল্টে হিসেব করতে পারেন যে কিভাবে ইন্টারেস্ট রেট বাড়লে মডিফাইড ডিউরেশন 1% ইন্টারেস্ট রেট বাড়ার ফলে পুরো মডিফাইড ডিউরেশন 10 থেকে 3 বিযোগ হয়ে যাবে। পুরো মডিফাইড ডিউরেশন রিটার্ন থেকে বাদ পড়ে যায়, তখন নতুন রিটার্ন 7% হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কিভাবে মডিফাইড ডিউরেশন ইন্টারেস্ট রেটের সঙ্গে সঙ্গে আপনার ডেট সিকিউরিটির ওপর প্রভাব ফেলে। যত বেশি মডিফাইড ডিউরেশন হবে, তত বেশি প্রভাব পড়বে আপনার ডেট সিকিউরিটি, আপনার রিটার্নে। তো গাইস, এই ছিল এই অধ্যায় রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার থেকে সব কিছু। এই অধ্যায়ে এই টপিকগুলোই ছিল, এগুলো নিয়েই প্রশ্ন আসে। চলুন এখন কিছু প্রশ্ন দেখি এই অধ্যায় সম্পর্কিত। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো দেখি। প্রশ্ন নম্বর 1, সরকারি সিকিউরিটিজকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ধরা যেতে পারে, বলেন তো এটা সত্যি না মিথ্যা।
সরকারি সিকিউরিটিজকে আমরা ঝুঁকিমুক্ত বলে ধরতে পারি। এই বক্তব্যটা ঠিক না ভুল? এটা ধরে নেওয়া হয় যে সরকারি সিকিউরিটিজকে ঝুঁকিমুক্ত বলে মনে করা হয়। আর যখন আমরা ঝুঁকিমুক্ত রেটের কথা বলি, তখন আমরা সরকারের যে বন্ডগুলো আছে AAA রেটেড সেগুলো নেওয়ার কথা বলি, তাই এই বক্তব্যটা একভাবে সত্য। দ্বিতীয় প্রশ্ন, আনসিস্টেমেটিক ঝুঁকি ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কমানো যায়। আমরা বুঝেছি যে আনসিস্টেমেটিক ঝুঁকি অর্থাৎ কোম্পানি নির্দিষ্ট ঝুঁকি আমরা ডাইভার্সিফাই করে একেবারে শূন্য পর্যন্ত নিয়ে যেতে পারি, তাই এই বক্তব্যটি সত্য। তৃতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের বিশ্লেষণ ট্রেডিং সংক্রান্ত দামের ও ভলিউমের তথ্য অনুসরণ করে? কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল না সিচুয়েশন অ্যানালিসিস? আমরা খুব ভালোভাবে দেখেছি, যখন আমরা দামের ও ভলিউমের কথা বলি, ডেটার কথা বলি, তখন সেটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের অংশ হয়। তাই উত্তর হল সি, টেকনিক্যাল অ্যানালিসিস। যখন কোনো অ্যানালিসিস দামের ও ভলিউমের ট্র্যাক করে সেই সিকিউরিটির দামের ভবিষ্যৎ মুভমেন্ট প্রেডিক্ট করার জন্য, তখন সেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বলি। প্রশ্ন নম্বর 4, একজন বিনিয়োগকারী স্কিন এতে বিনিয়োগ করেছিলেন যখন ন্যাভি ছিল 120 টাকা। বিনিয়োগকারী 135-এ বিনিয়োগে খালাস পেয়েছেন। সিম্পল রিটার্ন হিসাব করুন। ন্যাভি ছিল 120 টাকা, 135 টাকায় রিডেম্পশন হয়েছে, তাহলে এখন সিম্পল রিটার্ন বের করুন। তাহলে সিম্পল রিটার্ন কত ছিল? 135 থেকে 120 বাদ দিলে মানে 15 টাকা, সেটাকে আমরা 120 টাকায় ভাগ করে দেব। তাহলে 15 ভাগ 120, তাহলে 15 ভাগ 120 হল 12.5, মানে উত্তর হবে 12.5%। নিম্নলিখিত কোনটি একটি মেজার যা ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিমে পর্যায়ক্রমিক রিটার্নের ওঠানামা পরিমাপ করে? এগুলোর মধ্যে কোনটি এমন একটি মাপকাঠি যা মিউচুয়াল ফান্ড স্কিমের ওঠানামা পরিমাপ করে? রিটার্নের কথা যখন আমরা বলি, তখন রিটার্নের ওঠানামা পরিমাপ করার জন্য এদের মধ্যে কোনটি এমন একটি মাপকাঠি যা হিসাব করে? প্রথমটি হল ভ্যারিয়েন্স, শার্প রেশিও, মডিফাইড ডিউরেশন এবং জেনসেন আলফা। তো যেমনটা আমরা পড়েছি, ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েশনটাই পিরিয়ডিক রিটার্নের ওঠানামা মাপার কাজ করে। তাই উত্তর হলো এ, ভ্যারিয়েন্স। তাহলে বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি আপনারা কোনো টপিকে ভিডিও চান, এনএসইএমসি সংক্রান্ত বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।